টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, স্বভাবতই ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই বাস্তবতা। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, ট্যাক্সের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমরা নিয়েছি। প্রতিদিন আমাদের যারা অ্যাকাউন্টেন্ট আছেন, সিপিএ যারা আছেন, তারা কাজ করতে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, আপনার আমার বিষয়গুলো নিয়ে আজকে সেই বিষয়গুলো অর্থাৎ প্র্যাগম্যাটিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো যেটা দেবো, ট্যাক্সের কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো তো আমরা দেবই। তারপরেও ট্যাক্স ফাইলিং সহজ করার সেরা কতগুলো টিপস আমরা দেব, এটি আজকের মূল আলোচনা। তার বাইরে যেটা থাকবে, উবার এবং লিফট চালকরা যেটা সেটেলমেন্ট হয়েছে এর আগে আমরা সবাই জানি, ওটা নিয়ে বেশি কিছু বলার নেই। তবে এই যে বকেয়া পাওনাটি যারা আমরা পেয়েছি, সেই পাওনার উপরে সেগুলোর উপরে করযোগ্য কিনা সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আমরা কথা বলবো কারণ আমরা ট্যাক্স রিটার্ন যখন দাখিল করতে যাই, প্রায়শই আমরা W2 বা 1099 ফর্মগুলো হারিয়ে ফেলি বা ফর্ম পূরণ করতে যে ভুল করে ফেলি, সেক্ষেত্রে কি কনসিকুয়েন্স হতে পারে, কি হতে পারে বা কেমন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে কমন রেড ফ্ল্যাগস অডিট ট্রিগার, এটা কিভাবে কাজ করে বা করতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আইআরএসের 3 বছরের নিয়মগুলো কি এবং এটি আপনার ট্যাক্সে কিভাবে প্রভাব ফেলতে পারে, এগুলো সবগুলো আমাদের দৈনন্দিন ট্যাক্স ফাইল করতে যে এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা ফেস করছে। এবং সেই সাথে আরেকটি বিষয় ফেস করছে, ঋণ বাতিল বা ক্যান্সেলেশন অফ ডেট ট্যাক্সেবল কিনা, এটিও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই এবং সে কারণে ট্যাক্স ফাইল করতে যে নানান বিড়ম্বনার মধ্যে পড়ি। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট এবং সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এখন হারভেস্টিং পিরিয়ড বা সিজন, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে স্টুডিওতে উপস্থিত হয়েছে। এবং কি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আমি বলেছি। আমি আপনার কাছে প্রথমেই কিছু ট্যাক্সের আপডেট জানতে চাই, কারণ আমি জানি আমরা যে ট্যাক্স ব্র্যাকেট বা স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে পরিবর্তন, এবং কারো ক্ষেত্রে বিশেষ করে যারা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট ACTC, এটা যারা যে সমস্ত করদাতারা দাবি করেছেন তাদের একটু রিফান্ড পেতে দেরি হবে, অর্থাৎ মধ্য ফেব্রুয়ারির আগে তারা রিফান্ড পাবে না, সম্পর্কিত কিছু আছে। এবং ইলেকট্রিক ফাইলিং বা সরাসরি জমা ডিরেক্ট ডিপোজিট যেটাকে আমরা বলি, যেটা আইআরএস সবসময় উৎসাহিত করছে, এই সমস্ত আপডেট তো আছেই। এগুলোর বাইরেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে আছে, সেটা নিয়ে আমরা শুনতে চাই। জনাব মোহাম্মদ চিশতি। অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, ডেফিনেটলি ট্যাক্স সিজন চলছে, আমরা সবাই জানি। অলমোস্ট 2 সপ্তাহের উপরে হয়ে গিয়েছে, যার 27 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির ট্যাক্স ফাইলিং এবছর। তো ট্যাক্স সিজন চলার সময় আমরা অনেকেই দুইটা ব্যাপার নিয়ে আমরা প্রায় একটু অনেকেই কথা বলে আর কি, যে তাড়াতাড়ি ফাইল করা উচিত না ওয়েট করা উচিত, রিফান্ড কত দেরিতে আসবে, রিফান্ড কখন আসবে। তো ইভেন যারা অনেক বছর ধরে ট্যাক্স ফাইল করে তারাও আমাদের অফিসে আসলে বলে যে ভাই রিফান্ডটা কবে আসবে, রাইট? তো এখন রিফান্ডটা কবে আসবে আমরা সবাই জানি। কেউ যদি ইলেকট্রনিক্যালি ফাইল করেন, ডাইরেক্ট ডিপোজিট অপশন চুজ করেন, তাহলে আপনার রিফান্ডটা অন অ্যাভারেজ কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, যে অন অ্যাভারেজ আপনি হয়তো 21 ডেজের মধ্যে আপনি রিফান্ডটা পেয়ে যাবেন। তো এবং যেটা রানা ভাই বললেন যে যাদের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আছে ট্যাক্স ফাইলের ভিতরে এবং যাদের এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, তাদের রিফান্ডটা একটু আইআরএস এর প্রসেস করতে
করতে টাইম লাগে, বাইরেও তারা ফেব্রুয়ারির 15 তারিখের আগে করতে পারে না। এই বছর হয়তো আরেকটু দেরি হইতে পারে, হ্যাঁ, বাট সেটা আইআরএস অলরেডি বলে দিচ্ছে হয়তো যে আপনি হয়তো অ্যারাউন্ড মার্চের দিকে পাবেন বা মার্চের ফার্স্ট উইকের দিকে পাবেন। তো সবার কিন্তু আবার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নাই, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তার মানে আমরা চাই না যে আপনাদের একটা ভুল মেসেজ যাক যে ট্যাক্স ফাইল করলে হয়তো আমি মার্চের আগে ট্যাক্স ফাইল পাবো না, রিফান্ড পাবো না, এটা কিন্তু না। এটা ডিপেন্ড করতেছে আপনার ট্যাক্স ফাইলের মধ্যে কি ডকুমেন্ট আছে বা কি ধরনের ক্রেডিট আপনি ক্লেম করছেন। তো আমি প্রায় প্রতি ট্যাক্স সিজনই চেষ্টা করি যে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিতে যে কতজন মানুষ ট্যাক্স ফাইল করছে সো ফার, রাইট? তো সেপ্টেম্বরের 9, 2024-এর সাথে যদি আমরা সেপ্টেম্বরের 7, 2025 কম্পেয়ার, মানে কি বলি যে ফেব্রুয়ারি 9, 2024-এর সাথে ফেব্রুয়ারি 7, 2025 কম্পেয়ার করলে তো এখনো পর্যন্ত 2025-এ কিন্তু 23.589 মিলিয়ন মানুষ ট্যাক্স ফাইল করে ফেলেছে, রাইট? তো জাস্ট 2 উইকস, আমরা জানি যে 27 তারিখ শুরু হয়েছে, আজকে 14 তারিখ, তো লিটল ওভার 2 উইকসের মধ্যে 23 মিলিয়নের মতো মানুষ অলরেডি ট্যাক্স ফাইল করছে। তো এর মধ্যে আইআরএস কিন্তু অলরেডি প্রসেস করে ফেলছে আপনার আইআরএস টোটাল রিটার্ন প্রসেসড আপনি রিসিভ করছে 23.58 মিলিয়ন, 23.5 মিলিয়ন অলরেডি তারা প্রসেস করে ফেলছে। সো ইটস লাইক এরকম না যে আইআরএস প্রসেস করতেছে না, সব রিটার্ন হোল্ড করে রাখতেছে, ব্যাপারটা ওরকম না। এবং এর মধ্যে যারা ইলেকট্রনিক্যালি ফাইল করছেন সেটা আইআরএস আপনার ই ফাইল যেটা করছে মানুষ ট্যাক্স প্রফেশনাল দ্বারা, সেটা 8 মিলিয়নের উপরে। তো এবং তো আপনি বললেন যে 2025-এ এই মাত্র 2 সপ্তাহের মধ্যেই প্রায় 23.5 মিলিয়ন মানুষ করে ফেলেছে। আমরা জানি যে এই বছর প্রায় 168 মিলিয়ন মানুষ বোধহয় ট্যাক্স ফাইল করবে, তাই না? জি, এটা আপনার সেক্ষেত্রে গত বছর এই সময় কি পরিমাণ ছিল? হ্যাঁ, গত বছর এই সময়ে ছিল আপনার 25 মিলিয়নের মতো, একটু বেশি ছিল। কারণ এর কারণটা হইতে পারে গত বছর ট্যাক্স ফাইলিংটা একটু কয়েকদিন আগে শুরু হয়েছিল, তো এই জন্য। তো এটা নর্মালি যেটা হয়, যারা একটু রিফান্ড পায় অথবা যাদের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পায় তারা একটু আর্লি ফাইল করার চেষ্টা করে রিফান্ডের জন্য, দে ওয়েটেড ফর ইট। হ্যাঁ, তো একটু আমাদের যে সিজনটা আমরা অ্যানালাইজ করি, অনেক সময় প্রথম দিকটার একটু রাশ থাকে, তারপরে মিডলের দিকে আবার একটু বাড়ে এবং লাস্টের দিকটা যে আবার একটু রাশ থাকে। তো বেসিক্যালি যারা রিফান্ড পায় তাদের সংখ্যাটা হচ্ছে তাড়াতাড়ি ফাইল করার জন্য যায়, যারা পকেট থেকে টাকা দিতে হবে তারা মোস্ট লাইকলি লাস্ট পর্যন্ত ওয়েট করে। তো যেটা বলতেছিলাম যে সো ফার আইআরএস কিন্তু টোটাল নাম্বার অফ রিফান্ডস 8 মিলিয়ন রিফান্ড অলরেডি আইআরএস ইস্যু করে ফেলছে, রাইট? তো এরকম না যে আপনি মানুষজন পাবে না ফেব্রুয়ারি মিডলের আগে, দ্যাটস নট ফর এভরিওয়ান। এটা যারা ওই ক্যাটাগরির মধ্যে পড়তেছে, হ্যাঁ, যে আমরা যখন বলি যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা কিন্তু ইটস নট দ্য সিনারি অফ এভরিওয়ান, ইটস সার্টেন গ্রুপ অফ পিপল যারা ওই ক্রেডিটগুলোর জন্য এলিজিবল হচ্ছে আর কি। তো অন অ্যাভারেজ যদি রিফান্ড দেখি আইআরএস এর স্ট্যাটিস্টিক্স অনুসারে, যে এই স্ট্যাটিস্টিক্স 7 তারিখ পর্যন্ত, আমরা যদি বলি যে 2 সপ্তাহ, এটা ঠিক না, এই স্ট্যাটিস্টিক্স ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত, 27 থেকে 7, রাইট, 10 দিন, রাইট। তো অ্যাভারেজ ডাইরেক্ট ডিপোজিট রিফান্ড 2024 সালে অ্যাজ অফ আপনার ফেব্রুয়ারি 9 ছিল $1,800, আর 2025-এ হচ্ছে $2,165। তার মানে রিফান্ড অ্যামাউন্ট একটু বাড়ছে কম্পেয়ারিং লাস্ট ইয়ার দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা একটা বেসিক আইডিয়া যে কতজন লোক ফাইল করছে, বা আপনাদের ওয়েট করার কারো দরকার নাই। হ্যাঁ, আবার ওয়েট করার দরকার আছে, আপনি যদি ডকুমেন্ট সব না পেয়ে থাকেন আপনি ইনকমপ্লিট ট্যাক্স ফাইল করার কোনো মানে হয় না। তো আইআরএস এর আমরা কিছু কমন টিপস যেটা আমরা প্রায়ই বলি, তারপরেও মানুষ ভুলে যায় অথবা মানুষ ট্যাক্স পেয়াররা মিস্টেক করে, আমাদের ক্লায়েন্টরা মিস্টেক করে। তা আমি আমাদের ভিউয়ার্সদেরকে আবার রিমাইন্ড করে দিই যে কিছু টিপস যেটা আপনি অবলম্বন করলে যে ইজিলি আপনার ট্যাক্স ফাইলটা করতে পারতেছেন, রাইট? প্রথম হচ্ছে আপনার অল ডকুমেন্ট গ্যাদার করেন, রাইট? আপনি এখন যে ডকুমেন্টগুলো আপনি ট্যাক্স ফাইলিংয়ের জন্য আপনার কাছে লাগতেছে ওগুলো গ্যাদার করেন। আপনি যদি ভুলে একটা ডকুমেন্ট অ্যাড না করেন তখন কিন্তু আপনার রিফান্ডটা ডিলে হইতে পারে, আইআরএস হোল্ড করতে পারে। তো এরকম অনেকে দেখা গেল আপনার মেক শিওর করুন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেগুলো আছে আপনার ফ্যামিলি মেম্বার তাদের কারেক্ট। আপনার যদি বাচ্চাদের নাম চেঞ্জ বা কারো কোনো নাম চেঞ্জ হয়ে থাকে কোনো কারণে, হ্যাঁ, ওগুলো আপডেট করা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাউটিং নাম্বারটা মেক শিওর করেন যে কারেক্ট ট্যাক্স ফাইল করার আগে। আর 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 আপনি মেক শিওর করেন আপনি সবগুলা ফর্মস W2, 1099, 1098 সব ফর্ম আপনি পাইছেন, পাওয়ার পর আপনি ট্যাক্স ফাইলটা করেন। আরেকটা ডকুমেন্ট অনেকেই ভুলে যায় আনার জন্য, সেটা হচ্ছে কেউ যদি মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিনে থাকেন সেক্ষেত্রে 1095
1095A একটা ফর্ম আছে, A ফর অ্যাপল। 1095A ফর্মটা ভেরি ইম্পর্টেন্ট। ওটা যদি আপনি ট্যাক্স ফাইলে অ্যাড না করেন তাহলে কিন্তু আইআরএস আপনার ট্যাক্স ফাইল অ্যাকসেপ্ট করবে না। তো আপনি হয়তো অ্যাকাউন্টেন্ট অফিসে যে ফাইল করে চলে আসছেন আপনার 1095A, বাট যখনই অ্যাকাউন্টেন্ট ফাইল করতে যাবে ইট উইল বি রিজেক্টেড আনটিল আপনার এই 1095A এটা অ্যাড করা পর্যন্ত। এখন অনেক সময় আরেকটা ব্যাপার অনেকেই ভুলে যায়, যেটা হচ্ছে যে আইআরএস থেকে অনেকে রিফান্ড পাইছেন, অথবা আইআরএস এর রিফান্ড আপনাকে একটু দিতে দেরি হয়েছে হয়তো লাস্ট ইয়ারে, অথবা আইআরএস আপনার কাছে কোনো কারণে ইন্টারেস্ট আপনাকে পে করছে। সেক্ষেত্রে কিন্তু অন্য ফর্মগুলোর সাথে আপনাকে কিন্তু আইআরএস একটা ফর্ম পাঠাবে চিঠির মতো, এটার মধ্যে লেখা থাকবে ইন্টারেস্ট রিসিভড ফ্রম আইআরএস। তো এটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম, এটা আপনি ট্যাক্স ফাইল করার সময় অ্যাড করতে হবে। তো ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক সময় কিন্তু আপনার পরবর্তীতে হয়তো আপনার বিড়ম্বনার কারণ হতে পারে। আমরা প্রায়ই বলি যে আপনি ক্লায়েন্টদের সাথে যখন আমরা কথা বলি যে আপনি কি ব্যাংকে কি টাকা সেভিং অ্যাকাউন্টে আছে, তাহলে হয়তো আপনি একটা ইন্টারেস্ট 1099 INT এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে অনলাইনে সব কিছু রাইট, অনেক ব্যাংক আপনি না জানেনও না যে আপনি অপ্ট আউট করছেন যে মেইলের জন্য, আপনি মেইল রিসিভ করতে চান না রাইট। তো অপ্ট আউট করছেন যে আপনি মেইল রিসিভ করবেন না, তার মানে হচ্ছে আপনি অনলাইনে যে ডাউনলোড করতে হবে, তারা আপনারা আর পাঠাবে না। এবং নিউ ইয়র্ক স্টেটও কিন্তু আগে যেরকম 1099G ফর্ম দিত আনএমপ্লয়মেন্টের জন্য, কেউ আনএমপ্লয়মেন্ট নিলে আনএমপ্লয়মেন্টের ফর্মটা বাসায় মেল করতো, সেটা কিন্তু ওরা স্টপ করে দিচ্ছে। আপনি যখন ফর্ম ফিল আউট করতেছেন, আপনি যখন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন সাইন করতেছেন, তখন অপ্ট আউট করে দিচ্ছেন, ইউ চুজ আপনার ইলেকট্রনিক্যালি রিসিভ করবেন। তো তখন আপনি আপনার যখন বছর শেষ হবে আপনি মনে রাখতে হবে কী কী ডকুমেন্ট লাগবে। তো আমাদের যেটা হয় যে ক্লায়েন্টরা আছে যে হ্যাঁ যে অনেক বছর ধরে আমেরিকায় ট্যাক্স ফাইল করতেছে, হ্যাঁ, তারপরও বছর শেষে চিস্তি ভাই কী কী ডকুমেন্ট লাগবে আমার। সো ইউ শুড নো বাই নাও যে প্রতি বছর কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। হ্যাঁ, জিজ্ঞেস করাটা সমস্যা নাই, কিন্তু আপনার মাথায় থাকবে আপনি কোথায় কোথায় কাজ করছেন, আপনি কয়টা জব করছেন, আপনার কী কী ডকুমেন্ট ইউজুয়ালি রিসিভ করেন। অ্যাজ এ সিপিএ আমার দায়িত্ব হবে যে হ্যাঁ নতুন কোনো কিছু আছে কিনা, হ্যাঁ নতুন কোনো লাইফ চেঞ্জিং ইভেন্ট আছে কিনা আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাদের যারা ট্যাক্স ফাইলার তাদের মাথায় থাকতে হবে যে আমাদের কী কী ডকুমেন্টেশন এক্সপেক্ট করতেছি, যাতে কমপ্লিটলি একটা ট্যাক্স ফাইল করতে পারে। আচ্ছা, নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে যে না, নেক্সটে যাওয়ার আগে আচ্ছা হ্যাঁ ওকে, এই বিষয়ে একটা প্রশ্ন থাকবে যে অনেকেই আমরা নিজেরাই আমরা বলি না যে একদম ট্যাক্স প্রিপেয়ারের কাছেই যেতে হবে বা অ্যাকাউন্টেন্টের কাছেই ফাইল করার জন্য যেতে হবে, নিজেরা যারা পারে করছে, যারা জটিল আছে বা নিখুঁতভাবে করতে চায় আপনার কাছে যাচ্ছে, আবার একটা টাকা পয়সা খরচের ব্যাপার আছে। এক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট এই বিনামূল্যে ফাইলিং এর পরিষেবা দেওয়ার কোনো সুযোগ তারা তৈরি করেছে বা থাকলে কিভাবে করবে, এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো। তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার। হ্যালো, আমার নাম লিপি, আমি কুইন্স থেকে বলছি জামাইকা। জি, আমার কোশ্চেন হলো যে আমার মা নভেম্বর মাসে আমাদের কাছে আসছে, উনি গ্রিন কার্ড হোল্ডার এবং উনি সিডিপিএফ এর আন্ডারে আছে। তো ওনাকে আমাদের ট্যাক্স ফাইলে কাউন্ট হবে নভেম্বর ডিসেম্বর 2 মাস ধরে থাকতে আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি চিশতি। জি, আচ্ছা, আপনি আপনার প্যারেন্টস যদি আপনার কাছে এসে থাকে এবং তাদের যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে থাকে, তাহলে তাদেরকে আপনি চাইলে ডিপেন্ডেন্ট হিসাবে দেখাতে পারেন ট্যাক্স ফাইলের ক্ষেত্রে, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। আর সিডিপিএফ নিলে আপনার সমস্যা না, যেহেতু আপনারা একই বাসায় থাকেন আর আপনি আপনার মা বাপের জন্য যদি তাদের এক্সপেন্স পে করেন, তাদের যদি টেক কেয়ার করেন, তাদের যদি তাদের আপনার ডিপেন্ডেন্ট আর কি, তারা যদি এক্সপেন্স পে করে থাকেন, দেন আপনি তাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে উনি হয়তো যে প্রশ্নটা এরকম কিনা যে ওনার আম্মা হয়তো আসছেন, ওনার আম্মাকে ট্যাক্স ফাইল করতে হতে পারে এরকম যদি হ্যাঁ না ওনার আপনার ট্যাক্স ফাইল করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি তখন যখন মানুষজন আর্ন করবে, রাইট, ইনকাম থাকবে। এখন ইনকামেরও লিমিট আছে। এখন আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে হইলে, আপনি যদি W2-তে কাজ করেন, আপনার যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে হয় ইনকাম, তাহলে আপনার জন্য ট্যাক্স ফাইল করা রিকোয়ার্ড না। এখন আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন, ওটা ফেরত পাওয়ার জন্য আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। আবার যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে, আপনি যদি রিফান্ড পান, EIC
ক্রেডিট বা ইনকাম ক্রেডিট পান, ওইটার জন্য আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। তো অনেকে আবার ট্যাক্স ফাইল করে যে না আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো, আমার ট্যাক্স ফাইলটা থাকা উচিত, অথবা অন্য কোনো কারণে যদি ট্যাক্স ফাইল লাগে তাহলে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। বাট আপনার ইনকাম না থাকলে, জিরো ইনকাম থাকলে মোস্ট অফ দ্য টাইম আপনার ট্যাক্স ফাইল করা রিকোয়ার্ড না। অনেক ধন্যবাদ লিপি আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো প্রশ্ন নেওয়ার আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটার ব্যাপারে যদি একটু বলতেন, যে যদি কেউ এই ই ফাইলিংটা বা মানে নিউ ইয়র্ক স্টেটের যদি পরিষেবায় আছে কিনা, যেটা আমি প্রায় বলি যে আপনার ট্যাক্স ফাইল করার জন্য ইউ ডোন্ট নিড এ সিপি অল দ্য টাইম। আপনার ডিপেন্ড করতেছে আপনার ট্যাক্স ফাইলটা কতটুকু কমপ্লেক্স, কতটুকু ডিফিকাল্ট, রাইট? এখন আপনি যদি নিজে নিজে আপনার সিম্পল ট্যাক্স ফাইল হয়, অথবা আপনার যদি নলেজ থাকে আপনি নিজে ট্যাক্স ফাইল করতে পারেন। আমি এর জন্য আরেকটু ডেটা দিতে চাই এখানে, যে আইআরএস এর যে ফেব্রুয়ারি 7 তারিখে 2025 যে স্ট্যাটিস্টিক্স রিলিজ করছে, এই যে বললাম যে 23 মিলিয়নের উপরে মানুষ ট্যাক্স ফাইল করেছে সোফার, এর মধ্যে কিন্তু সেলফ প্রিপেয়ার্ড হচ্ছে 14 মিলিয়ন। 14 মিলিয়ন মানুষ আউট অফ 23 মিলিয়ন আপনার নিজে নিজে তাদের ট্যাক্স ফাইল করছে উইদাউট এনি ট্যাক্স প্রফেশনাল, রাইট? তো ওই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেছে, কারণ আমরা অনলাইনে অনেক অ্যাপস দেখি যেখানে আপনি টার্বোট্যাক্সে ইউ ক্যান জাস্ট স্ক্যান ইউর W2, আপনি ট্যাক্স ফাইল করতে পারতেছেন, রাইট? এবং আইআরএস এর কিছু প্রোগ্রামও আছে যেখানে কারো যদি ইনকাম সার্টেন থ্রেশহোল্ডের নিচে থাকে, আইআরএস এর ফ্রি ফাইল ওয়েবসাইট আছে, বাট এখানে এবং বাইটা সাইট আছে যেখানে যে আপনি ফ্রি ট্যাক্স ফাইল করতে পারেন। স্টেট অনেকগুলো স্টেট এখন ইমপ্লিমেন্ট করতেছে তাদের সফটওয়্যারটা, যাতে মানুষজন নিজেই তাদের ট্যাক্স ফাইল করতে পারে। তো আপনার যদি এক্সপার্টিস থাকে, ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু ইট, আপনি যে ফ্রি ফাইল করতে পারতেছেন, রাইট? তো ওখানে আবার স্কোপ অফ লিমিটেশন আছে, রাইট? সার্টেন থিং, এখন আপনার বিজনেস আছে, আপনার বিভিন্ন ধরনের হয়তো ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ, ওইগুলো হয়তো আপনি ওখানে করতে পারবেন। আপনি যদি সিম্পল ট্যাক্স ফাইল হয়, আপনার ইনকাম যদি সার্টেন থ্রেশহোল্ডের নিচে হয়, তাহলে আপনি আইআরএস এর ফ্রি ট্যাক্স ফাইলও করতে পারবেন। এবং অনেকগুলো স্টেট ভলেন্টারি পার্টিসিপেট করতেছে, স্টেট সফটওয়্যারগুলো দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। বাট ইটস রিয়েলি সামটাইম you have to know how to do it. If you understand it, you can do it yourself. So tax file করার জন্য যে অলওয়েজ আপনার একজন ট্যাক্স প্রফেশনাল লাগবে এরকম না ব্যাপারটা, বাট আপনার যদি কমপ্লিকেটেড সিচুয়েশন হয়, আইআরএস যে সবসময় মানুষকে সাজেস্ট করে যে আপনার ট্যাক্স ফাইলিং ইজি করার জন্য, যেটা আমি একটু আগে হয়তো বলতাম, যে চুজ এ ট্যাক্স প্রফেশনাল ভেরি ওয়াইজলি, রাইট? চুজটা করবেন কি করে? বেসড অন আপনার ট্যাক্স ফাইলের কমপ্লেক্সিটির উপরে। এবং আপনার ট্যাক্স ফাইল যদি কমপ্লেক্স হয়, ইউ নিড additional help, right? You need a expert opinion or expert suggestion or help, right? সেক্ষেত্রে আপনি একজন আইআরএস, একজন আপনি সিপি এর কাছে যাবেন, তার কাছে যে ট্যাক্স ফাইল করবেন। এখন আপনার ট্যাক্স ফাইলে যদি কোনো ভুল হয়, আপনি যদি কোনো ফর্ম অ্যাড না করেন, কোনো ইনকাম অ্যাড না করেন, বা কোনো কিছু রং করেন, আলটিমেটলি কিন্তু রেসপন্সিবিলিটি আপনার। সো আপনি একজন প্রফেশনাল চুজ করলে মেক শিওর করেন আপনার ট্যাক্স রিটার্নের কমপ্লেক্সিটির উপর বেস করে আপনি একজন প্রফেশনাল চুজ করবেন। আর আপনার যদি সিম্পল একটা W2 থাকে, হ্যাঁ, আপনি নিজেই করতে পারেন, ঠিক আছে? তো এটার জন্য আপনার হয়তো প্রফেশনাল হয়ে যাওয়ার দরকার নেই। বাট তারপরে এখানে কন্ডিশনটা যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ব্যাপার, ইফ ইউ নো হাউ টু ডু ইট, আপনি করেন। আর আপনি যদি করতে গিয়ে যদি ভুল করেন, আমরা অনেক সময় এরকম পাই যে বললাম যে 14 মিলিয়ন লোক হয়তো সেলফ প্রিপেয়ার্ড করছে, আমাদের কাছে মানুষজন আসে যারা টার্বোট্যাক্সে ট্রাই করছে বা টার্বোট্যাক্সে ফাইল করছে, দে মিসড এ লট অফ স্টাফ। কারণ এখানে হচ্ছে জাস্ট ডেটা এন্ট্রি, আপনি ইয়েস নো অ্যান্সার করলেন, হয়তো ইউ ওয়েন্ট টু এ রং প্লেস, অ্যান্ড দেন আপনি অনেক টাকাও করতেছেন বা অনেক টাকা রিফান্ড পেয়ে গেছেন, ইউ ডোন্ট ইভেন নো হাউ টু গেট ইট, হাউ ডিড ইউ গেট ইট। তো তখন হয়তো পরবর্তীতে আইআরএস থেকে চিঠি পাওয়ার পরে হয়তো আপনি একজন সিপির গায়ে যেতে হচ্ছে। সো এটা সবার ক্ষেত্রে না। আপনার যদি নলেজ থাকে, আপনি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতেছেন বা এনাফ নলেজ আছে, দেন আপনি একাই নিজেই করতে পারেন অনেক সময়। সেটার সুবিধা আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা আমি যেটা মনে করি যে একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। সেটা হচ্ছে যে যার যে কাজ তার সেটা করা উচিত। কারণ হচ্ছে যে হ্যাঁ, আমি নিজে পারি, কিন্তু যেটা বললেন যে ছোট্ট একটা ভুলের জন্য যে বিড়ম্বনা তৈরি হবে, সেটার কিন্তু দায় তখন আমাকেই নিতে হবে। কিন্তু আমি যদি একজন ট্যাক্স প্রফেশনালকে দিয়ে করাই, দায়টা কিন্তু তার কাছে আমি ফেলতে পারবো, এবং সে তখন দৌড়াবে আইআরএস এর কাছে এই ভুলটা যেতে। তো সে কারণে যেটা বললাম যে যার যে কাজ, যেহেতু ট্যাক্স প্রফেশনাল আছে, তবে এক্ষেত্রে বোধহয় যেটা সবচেয়ে খেয়াল রাখা দরকার আমাদের, যে অনেকেই আবার ঘোস্ট ট্যাক্স প্রিপারার আছে, আমরা যেন তার কাছে না যাই, সেটা অনেকটা সমস্যার সৃষ্টি করবে। তো বিষয়টি খুব সুন্দরভাবে বলেছেন। ফেসবুকে একটি প্রশ্ন এসেছেন সোহান ভুঁইয়া, যদিও আমার মনে হয় যে উনি
সোহান ভাই, আপনি বোধহয় একদম প্রথম থেকে অনুষ্ঠানটি দেখেনি, যদি দেখতেন তাহলে আপনার প্রশ্নের উত্তর ছিল। তারপরেও আমি বলছি, উনি বলছেন যে আমার একটা প্রশ্ন, আমি ট্যাক্স ফাইল করেছি 28 তারিখে, অর্থাৎ 27 তারিখে ট্যাক্স ফাইলিং শুরু হয়েছে, 28 তারিখে করেছে, এখনো রিফান্ড আসে নাই। হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে আপনার ট্যাক্স ফাইলে যদি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট থেকে থাকে, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট থেকে থাকে, তাহলে হয়তো একটু দেরি হইতে পারে। তো বাট আপনি irs.gov-এ যান, হোয়ার ইজ মাই রিফান্ড, ওই আপনি ওখানে যে আপনার ইনফরমেশন যদি দেন, আপনি দেখতে পারবেন যে স্ট্যাটাসটা কি আছে আর কি। ইন প্রসেস থাকলে বলবে। অনেক সময় আপনি ওখানে দেয়া থাকে যে কবে রিফান্ডটা আপনি পাবেন, আপনার ডাইরেক্ট ডিপোজিট ডেটটা দেয়া থাকে কবে আপনি পেতে পারেন। তো আপনি জাস্ট অনলাইনে যে আপনি irs.gov-এ যে আপনি চেক করতে পারেন স্ট্যাটাসটা কি অবস্থায় আছে, কবে নাগাদ পেতে পারেন, নিশ্চয়ই সেটা আপনার সেখানে গেলেই বিস্তারিত তথ্যই জানতে পারবেন। সোহান ভূঁইয়া, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা বোধহয় ট্যাক্স আপডেট এবং ট্যাক্স ফাইলিং সহজ করার সেরা টিপসগুলো বোধহয় দিয়ে ফেলেছি, বোধহয় আর কিছু নেই। তাহলে আমরা একটু যেতে চাই উবার এবং লিফট চালকদের সেটেলমেন্ট হওয়ার যে বকেয়া প্রাপ্তি, যেটা এর আগে আমরা বহুবার আলোচনা করেছি। এই বকেয়া প্রাপ্তির যেটা আমরা পেয়েছি সেটা এই বছরের যে আয়কর, যে বছরটি এসে চলছে 2024-এর 25-এ আমরা করছি, সেটা আয়কর যোগ্য কিনা, অর্থাৎ এটার উপরে আমাদের আয়কর দিতে হবে কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। তবে আমরা আলোচনা করব, একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে সুপ্রিয় দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট এবং CEO চিশতি অ্যাকাউন্টিং এবং ট্যাক্স সার্ভিসেস, এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব চিশতি, আমি বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম, উবার চালকদের যে সেটেলমেন্টের অর্থটি সেটি ট্যাক্স বা করযোগ্য কিনা, সে বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, কারণ এই ক্ষেত্রে একটু জটিলতা আছে। হ্যাঁ, এটা একটু কনফিউজিং হচ্ছে যে আমরা যখনই ক্লায়েন্টদেরকে সাথে কথা বলতেছি বা জিজ্ঞেস করতেছি যে আপনি কি সেটেলমেন্ট পেয়েছেন কিনা, তো আমার মনে হয় যে প্রায় অলমোস্ট সবাই এই যে 1099টা পেয়েছে এটা আনতে ভুলে যাচ্ছে, রাইট? অথবা তো আমরা মোটামুটি জানি, টিভিএনে এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি যে উবার এবং লিফটের আপনার 328 মিলিয়নের একটা সেটেলমেন্ট ছিল, যেটা আপনার উবারে ছিল 290 মিলিয়ন, লিফটে 38 মিলিয়ন ডলার। তো যারা এই সেটেলমেন্টের অ্যামাউন্টটা পেয়েছেন, অনেকেই পেয়েছেন আপনার 2024-এর লাস্টের দিকে, আবার অনেকে 2025-এও পেয়েছেন যারা একটু লেটে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন। তো আপনারা যারা পেয়েছেন তাদেরকে কিন্তু যখন চেকটা দেওয়া হয়েছে, চেকের সাথে একটা 1099 ফর্ম দেওয়া হয়েছে, রাইট? তো মেক শিওর করবেন ট্যাক্স ফাইল করার সময় 1099 ফর্মটা নিয়ে যাবেন, এটা আপনার ট্যাক্সেবল ইনকাম। অনেকে কিন্তু লার্জ অ্যামাউন্ট পেয়েছেন, আমরা দেখছি 15-20 হাজার ডলার অনেকে পেয়েছেন, আমাদের কাছে নিয়ে আসছে যারা, অনেকেই একটু কম পেয়েছেন, বেশি পেয়েছেন, বাট এটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম, আদার ইনকাম হিসাবে ট্যাক্স ফাইলে অ্যাড করতে হবে। তো এখন আপনার যেটা ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলে যে চিশতি ভাই এটা কি আর এখন আসে, এটা তো ফালাই দিচ্ছে, কখনই চেক কাগজ ফেলে দিচ্ছে, অনেকে বলে যে এতদিন তো রাখি নাই। তো এখন যদি হারায়া যায় থাকে, যদি না পেয়ে থাকেন, আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখেন চেকটা জমা দিয়েছেন, কত অ্যামাউন্ট পেয়েছেন, ওই অ্যামাউন্টটা আপনি যদি যে আপনার অ্যাকাউন্টেন্টকে বলেন তাহলে ওটা রিপোর্ট করে দিতে পারবেন। বাট আপনি যদি ইগনোর করেন, না রিপোর্ট করেন, তখন হয়তো বছরখানেক পরে, 6 মাস পরে স্টেট এবং IRS আপনাকে চিঠি পাঠাবে যে আপনি আপনার যে ইনকাম ছিল সেটা রিপোর্ট করেন না, এটার উপরে ট্যাক্স ধরে, ইন্টারেস্ট ধরে পাঠাবে। অনেকেই কিন্তু হয়তো মনে রাখবেন যে আনএমপ্লয়মেন্টের টাকা অনেকে রিপোর্ট করেন নাই, আপনারা কিন্তু পরে চিঠি পেয়েছেন এবং আমাদের কাছে নিয়ে আসছেন যে আমরা কেন চিঠি পাইলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট যখন অ্যাড না করবেন তখন প্রথম IRS বা স্টেট আপনাকে পাঠাবে, এবং IRS যদি প্রথমে এটা ফাইন্ড আউট করে, IRS চিঠি পাঠাবে আপনাকে উইথ ইন্টারেস্ট এন্ড পেনাল্টি, এবং ওই অ্যাডজাস্টেড ডকুমেন্টটা কিন্তু ইনফরমেশনটা আবার স্টেটকে পাঠাবে, তো স্টেট আবার আপনাকে অ্যাডজাস্ট করে চিঠি পাঠাবে। তো এটা অ্যাভয়েড করতে হলে আপনি মেক শিওর করবেন উবার এবং লিফটের সেটেলমেন্ট যারা পেয়েছেন এটা ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স ফাইল করার সময় এটা করুন। আরেকটু এখানে জটিলতা আছে, জটিলতাটা হচ্ছে উবার এবং লিফট কিন্তু দুইটা টাইমে আপনাকে এই ইনফরমেশনটা পাঠাইছে। আমরা খেয়াল করতেছি অনেক ক্লায়েন্ট যখন 1099 ফর্ম নিয়ে আসতেছে, কিছু ফর্মের মধ্যে দেয়া আছে যে 2025 সালের জন্য, কিছু ফর্মের মধ্যে বলা আছে 2024 সালের জন্য। তো বলে কিন্তু আবার 2025-এর ইনকামটা 24-এ রিপোর্ট করে দিয়েন না। তো 1099 ফর্মের উপরে লেখা আছে দিস 1099 ফর্ম ফর 2024 অথবা 25। যাদেরটা 25 আছে তারা মেক শিওর করবেন এটা লিখে দেবেন, আগামী বছর ট্যাক্স ফাইল করার সময় রিপোর্ট করতে হবে। আর যাদেরটা 24-এ লেখা আছে তারা এই বছর ট্যাক্স ফাইল করার সময় রিপোর্ট করতে হবে।
আপনি যদি 25-টা এবছর রিপোর্ট করে দেন অথবা 24-টা রিপোর্ট না করেন, দুই ক্ষেত্রেই কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়বেন। তো মেক শিওর করবেন আপনি প্রপার ইয়ারটা চেক করবেন, আর আপনি ট্যাক্স ফাইল করার সময় অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাবেন, তাহলে আপনি অ্যাড করে দিলে আপনার কোনো জটিলতার মধ্যে পড়তে হবে না। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। এবং উবার লিফট চালক যারা আমরা আছি তাদের ক্ষেত্রে আমরা যে বকেয়াটা পেয়েছি সেইটা কিভাবে আজকে এইটা মানে আমাদের ট্যাক্স ফাইলের সঙ্গে বা আমরা কিভাবে যুক্ত করব সে বিষয়টা আমরা বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা নয়। জনাব মোহাম্মদ চিশতি, আমরা একটু আসতে চাই, যদি কেউ W2 বা 1099 ফর্ম হারিয়ে যায় কারণ, বা ফর্মটা পূরণ করতে যে যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে তার কি করণীয় থাকতে পারে বা কি কনসিকুয়েন্স হতে পারে, কিভাবে সেটা আবার সেটাকে ভুলটা শুধরাতে পারবে, সেই বিষয়টি নিয়ে যদি আপনি একটু কথা বলেন, কারণ এই বিষয়টা অনেকেই আমরা ভুল করে থাকি, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম। হ্যাঁ, এটা একটা কমন ম্যাটার আমরা পাই অনেক সময় ক্লায়েন্টদের কাছ থেকে, যে আমি একটা জব করছি জানুয়ারির প্রথম দিকে, ওই এমপ্লয়ার আমাকে চিঠি পাঠায় নাই বা W2 পাঠায় নাই, অথবা আপনি কোথাও কাজ করেছেন অল্প কিছুদিনের জন্য, তারা আপনাকে 1099 পাঠায় নাই। তো সেক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয় মিসিং অর ইনকারেক্ট ডকুমেন্ট যখন আপনি পান। তো জানুয়ারির 31 তারিখের মধ্যে মোস্ট অফ দ্য W2 এবং 1099 ফর্ম যেটা আছে, আমাদের যে ফর্মগুলো আমরা ট্যাক্স ফেলাতে লাগে, 1099 W2, 1099 মিসেলিনিয়াস, 1099 NEC, 1099 INT অথবা 1099G, সবগুলো ফর্ম কিন্তু জানুয়ারির 31 তারিখ হচ্ছে ডেডলাইন ইস্যু করার। তো আপনার এমপ্লয়ার যদি আপনাকে ইস্যু করে থাকে বাই নাও, ফেব্রুয়ারির আমরা 14 তারিখের মধ্যে আপনি পেয়ে যাওয়ার কথা। এবং আরেকটা হচ্ছে 1099B ফর্ম, যেটা হচ্ছে যারা স্টক মার্কেট ইনভেস্ট করেন, তাদেরটা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ইস্যু করার ডেডলাইন। তো এই বছর যেহেতু ফেব্রুয়ারির 15 তারিখ পড়তেছে উইকেন্ডে, তো এই বছর আপনার ডেডলাইনটা হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখে, কারণ 17 তারিখে আবার হলিডে আছে মানডেতে। সো 18 তারিখের মধ্যে আপনারা মোস্ট লাইকলি পেয়ে যাবেন। তো এখন যদি কেউ W2 না পান বা আপনার ইস্যু এজেন্সি না পেয়ে থাকেন, তখন কি করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি যেই এমপ্লয়ারের সাথে কাজ করছেন অথবা যার কাছ থেকে আপনি 1099 এক্সপেক্ট করতেছেন, তার সাথে আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, এখন তার সাথে যোগাযোগ করবেন, ফোন করেন, ইমেল করেন, কথা বলেন যে তোমাদের তো 1099 ফর্ম বা W2 ফর্মটা ইস্যু করার ডেট ডিউ ডেট হচ্ছে জানুয়ারি 31 তারিখ, এখনো পর্যন্ত আমি পাই নাই, তোমাদের কাছে কপি থাকলে আমাকে একটু কপি পাঠাও। তো এরকম প্রতিটা এমপ্লয়ার যারা 1099 ইস্যু করতেছে, W2 ইস্যু করতেছে, তাদের কাছে একটা কপি অলওয়েজ আছে, আপনার তাদের HR এর কাছে আছে, তারা আপনার কাছে ইজিলি পাঠিয়ে দিতে পারবে। নাম্বার 2, এরকম হইতে পারে যে আপনি কল করছেন আপনার এমপ্লয়ারকে, আপনি খুঁজে পাচ্ছেন না, এমপ্লয়ারকে আপনি ফোন দিচ্ছেন, পাচ্ছেন না, এরকম হইতে পারে বিজনেস এটা ক্লোজ হয়ে গেছে, রাইট? সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি W2 পান আর না পান, দেরি হোক ভুল হোক, আপনার ট্যাক্স ফাইলের ডিউ ডেট কিন্তু সেম ডেটই থাকতেছে, এপ্রিলের 15 তারিখে ডেট থাকতেছে, কোনো কারণে যদি হলিডেতে না পড়ে, তো এপ্রিলের 15 তারিখ ডেট থাকবে। আপনাকে IRS সাজেস্ট করে যে আপনি আপনার W2 1099 যদি না পেয়ে থাকেন, ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত ওয়েট করবেন IRS এ যোগাযোগ করার আগ পর্যন্ত। কারণ ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে যদি আপনি না পান, তখন স্টেপ হচ্ছে আপনি IRS কে কল দিবেন। তো IRS কে কল দেওয়াটা হচ্ছে IRS এর সাথে যোগাযোগ করবেন। তো IRS কে যোগাযোগ করতে IRS বলতেছে আপনি ওয়েট করেন, আপনি জানুয়ারির 15 তারিখে কল দিয়ে দেন, IRS আমার 1099 পাই নাই, W2 পাই নাই। তো IRS এর ফোন নাম্বার হচ্ছে 800-829-1040, এই নাম্বারে কল দিলে IRS আপনাকে হেল্প করবে। তো এই কলও যখন দিবেন, মেক শিওর করবেন যে আপনি কল দেওয়ার আগে আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন আছে। আপনি কল দিলে আপনার কি লাগবে? আপনার ডকুমেন্ট লাগবে, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, রাইট? এই ইনফরমেশনগুলো, ডেট অফ এমপ্লয়মেন্ট, সেটা আপনি IRS কে দিবেন। এবং আরেকটা পার্ট অফ দ্য ব্যাপার হচ্ছে যে আপনার এমপ্লয়ারের কিছু ইনফরমেশন লাগবে। তো এমপ্লয়ার ইনফরমেশন বলতে আপনি এমপ্লয়ারের নাম লাগবে, এমপ্লয়ারের অ্যাড্রেস লাগবে, এমপ্লয়ারের ফোন নাম্বার লাগবে, যাতে IRS আপনার এমপ্লয়ারে বের করতে পারে, বের করে এমপ্লয়ারে বলতে পারে যে তোমরা তো এই এমপ্লয়ের জন্য 1099 বা W2 ফর্মটা তোমরা দাও নাই, ওটা তোমরা ইস্যু করো। তো এটা হলো 2 নাম্বার স্টেপ, আপনি প্রথম সেকেন্ড। তারপরেও যদি দেখা গেলো আপনি ট্রাই করলেন, আপনি ফেব্রুয়ারিতে IRS সাথে কথা বললেন, আপনি 1099 পেলেন, W2টা পেলেন না, এমপ্লয়ারের সাথে IRS যোগাযোগ করতে পারলেন না, সেক্ষেত্রে IRS যেটা করবে, যখন আপনি IRS এ কল দিবেন, IRS আপনাকে একটা ফর্ম পাঠাবে, যেটা হচ্ছে 4852 ফর্ম 4852, যেটা হচ্ছে সাবস্টিটিউট ফর ফর্ম W2, রাইট? ওইটা যখন আপনাকে পাঠাবে, ওইটা দিয়ে আপনি
এস্টিমেটেড অ্যামাউন্ট দিয়ে ট্যাক্স ফাইল করার সময় এটা আপনি অ্যাড করে দিবেন। এটা হলো 3 নাম্বার স্টেপ। এখন আপনার আইআরএস যোগাযোগ করলো, আপনি যোগাযোগ করলেন, পেলেন না, এস্টিমেটেড ট্যাক্স ফাইল করলেন, তারপরে হয়তো 6 মাস পরে আপনি একটা কারেক্টেড W2 পাইলেন। হ্যাঁ, এরপরে স্টেপ হচ্ছে যখন আপনি W2টা পাবেন, কারেক্টেড W2টা পাইলেন বা আপনি অরিজিনাল W2টা পাইলেন, তখন আপনি আপনার ট্যাক্স রিটার্ন পেমেন্ট করতে পারেন। সো দিস ইজ মোটামুটি একটা প্রসেস। তো আমরা যে জানুয়ারি থেকে ফর্ম কি 1040X নাকি 1040X 1040Xটা দিয়ে আপনি আপনার অ্যামেন্ডেড ট্যাক্স ফাইল করতে পারেন। তারপর আমরা অবশ্যই আজকে সুযোগ পাই না কথা বলার জন্য যে আইআরএস 3 ইয়ার্স রুলস, রাইট? তো 3 ইয়ার্স রুলসের মধ্যে হচ্ছে আপনি অ্যামেন্ডমেন্টটা উইদিন 3 ইয়ার্সের মধ্যে করতে হবে, এবং আইআরএস এর যে অডিটের যে একটা টাইম লাইন থাকে বা আপনার স্ট্যাচুট অফ লিমিটেশন থাকে, ওটা হচ্ছে 3 ইয়ার্স আপনার ট্যাক্স ফাইল। আইআরএস আপনার 3 ইয়ার্স ব্যাকে যেয়ে দেখতে পারবে যে আপনার ট্যাক্স ফাইলটা কোনো প্রবলেম আছে কিনা, অথবা আপনার যদি অ্যামেন্ডও করতে হয় তাহলে আপনি 3 বছর ব্যাক পর্যন্ত অ্যামেন্ড করতে পারবেন। আরো কি কিছু আছে মানে এই বিষয়টা নিয়ে কি আরো কিছু বলার আছে? না, এই বিষয়টা ইজ ডান। আচ্ছা, তো তাহলে মোটামুটি আমরা এটা জানতে পারলাম আমরা W2 বা 1099 ফর্ম যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিকল্প কি কি অবস্থা আছে সেটা আমরা বলেছি। তো এবং সেক্ষেত্রে বোধহয় একটু আমরাও বলেও ফেলেছি যে 3 বছরের নিয়মগুলো কি, সেটাও বোধহয় আমরা বলেছি। আমরা একটু হাতে সময় আছে এবং একজন দর্শক আমাদের আছে, ফোনটা নেব। কমন রেড ফ্ল্যাগস অডিট ট্রিগার এটা কি, এই বিষয়টা আমরা কথা বলবো, তবে দর্শকের টেলিফোনটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম কাউসার। আমি ট্যাক্স ফাইল করবো এই বছর নতুন, তাই আমার কোয়েশ্চনটা ছিল আমার ইনকাম, আমি যেহেতু সোশ্যাল সিকিউরিটি পাইছি 7-8 মাস হবে, আমার এখনো কাজ পাই নাই W2 মানে সোশ্যাল দিয়ে কাজ করে, আমি ক্যাশে জব করতেছি, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, মানে ওই কি করতে পারি? অনেক ধন্যবাদ জনাব কাউসার। মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ। আপনি যদি কোথাও ক্যাশে কাজ করে থাকেন, আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তখন আপনার যার কাছে সেলফ এমপ্লয়েড হিসেবে জব করেছেন তারা যদি আপনাকে 1099 ফর্ম দেয়, ওই ফর্মটা ইউজ করে আপনি কাঁচা ট্যাক্স ফাইল করতে পারবেন। এখন আপনার এরকম যদি হয় আপনাকে তারা 1099 ফর্ম দিচ্ছে না, তারপরে আপনার কাছে যদি লগ থাকে যে হ্যাঁ আপনি এই তারিখে এত টাকা আপনি মেক করছেন, এইগুলো আপনি জমা দিচ্ছেন, আপনার কাছে প্রুফ আছে, হ্যাঁ, সেটা যদি আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যান তাহলে তারা প্রুফটা দেখে আপনার ট্যাক্স ফাইল করে দিতে পারবে। ক্যাশ ইনকাম যদি করে থাকেন ট্যাক্স ফাইল করতে কোনো সমস্যা নেই, বাট ইন কেস আইআরএস যদি জানতে চায় আপনি ক্যাশ ইনকামটা কীভাবে করলেন, কত টাকা করলেন, আপনার প্রুফটা কি, ওই প্রুফটা অ্যাটলিস্ট আপনার কাছে থাকতে হবে যাতে আপনি আইআরএস চাইলে বা স্টেট চাইলে আপনি শো করতে পারেন। তো আপনি 7-8 মাস আগে যদি W2 মানে সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন তাহলে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি যার সাথে কাজ করেছেন এজ এ সেলফ এমপ্লয়েড পারসন, তারা যদি আপনাকে 1099 দেয় you can do it, or otherwise you have to find অন্য ওয়েতে কিভাবে আপনি প্রুভ করবেন যে আপনার ইনকাম কত হয়েছে। অনেক ধন্যবাদ জনাব কাউসার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমাদের হাতে সময় নেই, 2 মিনিটের মতো সময় আছে, আমরা যদি একটু এই কমন রেড ফ্ল্যাগস অডিট নিয়ে যদি ট্রিগার নিয়ে যদি একটু কথা বলেন। জি, অনেক ধন্যবাদ রানা। হ্যাঁ, তো এখন আইআরএস আমরা জানি যে গত কয়েক বছর ধরে তারা অনেক বড় একটা ফান্ডিং পাইছে তারা অডিট ইনক্রিজ করার জন্য বিভিন্নভাবে। আইআরএসের কিন্তু আমরা সবসময় খালি জানি যে আইআরএস অডিটের খবর পাইলেই সবাই স্কেয়ার্ড হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, বাট ইফ ইউ নো, আপনি যদি স্টেপ জানেন কি করতে হবে তখন কিন্তু আপনার ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। আইআরএসের চিঠি পাইছেন, আপনি এটা হ্যান্ডেল করেন ওইভাবে, রাইট? তখন আইআরএস প্রতি বছর হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স কালেক্ট করে। 2024 সালে আইআরএসের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, আইআরএস $5.1 ট্রিলিয়ন কালেক্ট করছে ট্যাক্স রেভিনিউ, রাইট? এর মধ্যে আপনার ইন্ডিভিজুয়াল থেকে ছিল $4.4 ট্রিলিয়ন এবং বিজনেস থেকে, কর্পোরেশন থেকে ছিল আপনার $565 বিলিয়ন, আদার রেভিনিউ ছিল আপনার $126 বিলিয়ন। এর মধ্যে কিন্তু আইআরএস $553 বিলিয়ন রিফান্ড হিসাবে মানুষজনকে দিচ্ছে। এই অ্যামাউন্টটা হিউজ, রাইট? তো আইআরএস যখনই মানুষকে রিফান্ড দিচ্ছে, আপনার ট্যাক্স কালেক্ট করতেছে, এখানে কিন্তু এনফোর্সমেন্টের একটা ব্যাপার থাকে, রাইট? যেগুলো প্রপারলি যাচ্ছে কিনা, মানুষ প্রপারলি ক্লেম করতেছে কিনা। প্রতি বছরই কিন্তু আইআরএস অনেক ট্যাক্স ফাইল অডিট করে। আমরা গত বছরের একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেছিলাম, 2023 সালে মোটামুটি 582,000 উপরে আইআরএস অডিট করছে, এবং এর মধ্যে কিন্তু আইআরএস $31.9 বিলিয়ন কালেক্ট করতে পারছে মানুষজনের কাছ থেকে যারা প্রপারলি ট্যাক্স ফাইল করে না বা পেমেন্টগুলো
ফাইল পে করে না এরকম। তো অন অ্যাভারেজ আপনার অডিট হওয়ার চান্স থাকে, আমরা যদি লাস্ট 10 ইয়ার্সের স্ট্যাটিস্টিক্স দেখি 2011 থেকে 21 বা 2.2%-এর নিচে হয়ে যায়, রাইট? পার 100 ট্যাক্স রিটার্নের মধ্যে আপনার 0.38%, নট 2%, 0.38 বা 0.4%-এর মতো অন অ্যাভারেজ। তারপর এটা বাড়তে থাকে আপনার ইনকাম বাড়ার সাথে সাথে ক্লোজ টু 2% হতে পারে। তো এখন রেড ফ্ল্যাগগুলোর মধ্যে কমন আমরা ছোট্ট করে একটু বলি যে দু একটা ব্যাপার, এক্সেসিভ ক্রেডিট অর ডিডাকশন। আপনি যদি টু মাস ডিডাকশন নেন, এরকম হতে পারে যে আপনার ইনকাম 100,000, আপনি দেখাইতেছেন যে আপনি চ্যারিটি ডোনেশন করছেন $70,000, $80,000। এবার আপনার তখন হয়তো আরে জান যে তুমি ইনকামই করছো 100,000, 80,000 ডোনেট করে দিলে তুমি কীভাবে সার্ভাইভ করছো। তো মেক শিওর করতে হবে যে আপনি এক্সেসিভ ডিডাকশন বা এক্সেসিভ ক্রেডিট যাতে না হয়। নাম্বার 2, যেটা আমরা একটু আলোচনা করেছি অলরেডি, মিসিং ইনকাম, রাইট? আপনি যদি ইনকাম করে থাকেন সেটা যদি প্রপারলি রিপোর্ট না করে থাকেন, মিসিং ইনকাম বিভিন্ন ধরনের হতে পারে। ডিটেলস অবশ্যই আজকে আমাদের কথা বলার সুযোগ নাই, বাট মিসিং ইনকাম থাকলে আপনাকে আইআরএস অডিটের মধ্যে পড়বেন। আরেকটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, রাইট? রিফান্ডেবল ক্রেডিটটা যেটা হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা অন্য যে রিফান্ডেবল ক্রেডিটগুলো আছে, ওগুলো যখন মানুষ ক্লেম করে তখন আইআরএস ওয়ান্ট টু বি, আপনার আইআরএস তখন একটু কেয়ারফুলি রিভিউ করতেছে যেটা প্রপারলি ক্লেম করা হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে যখন আপনি ডিডাকশনগুলো নিচ্ছেন, রাউন্ডেড নাম্বার, রাইট? আপনার ডিডাকশনগুলো যদি রাউন্ডেড নাম্বার হয়, এটা কিন্তু অবভিয়াসলি একটা কোশ্চেন তৈরি করে। হ্যাঁ, আপনার এক্সপেন্স করতেছেন, আপনি দেখেন অ্যাডভার্টাইজমেন্ট 5,000, আপনার লিগাল এক্সপেন্স 3,000, আপনি দেখাইতে পারেন সাপ্লাইস কিনছেন এক্স্যাক্টলি 2,000। তো তখন একটা সন্দেহের মধ্যে আইআরএস এর রেড ফ্ল্যাগের মধ্যে পড়ে যায় না। এখন ফ্র্যাকশনটা, যখন আপনি অ্যাকচুয়াল এক্সপেন্স করেন ওটার মধ্যে ফ্র্যাকশন থাকে। তো দেখগুলো হচ্ছে মোটামুটি কমন কিছু আপনার রেড ফ্ল্যাগ যেটার জন্য অডিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রেড ফ্ল্যাগগুলো অ্যাভয়েড করেন। আর আরো অনেক রেড ফ্ল্যাগ আছে, আমরা ডিটেইলস যখন কথা বলবো। আর মেক শিওর করবেন যে অন টাইম প্রপারলি এবং কমপ্লিটেড ডকুমেন্টেশন দিয়ে ট্যাক্স ফাইলটা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আসলে আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধাতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আমরা আরেকটি বিষয় করতে পারলাম না, ক্যান্সেলেশন অফ ডেপ্ট ট্যাক্সেবল কিনা, ওটা আমরা অন্যদিন আলোচনা করব। জনাব মোহাম্মদ চিশতি, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ আপনাকে এবং টিভিএনকে আমাকে ইনভাইট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ট্যাক্স আপডেট এবং ট্যাক্স ফাইলিং সহজ করার সেরা কতগুলো টিপস দিয়েছি। উবার লিফট চালকরা সেটেলমেন্টের টাকা তাদের করযোগ্য কিনা সেটা বলেছি। W2 1099 ফর্ম হারিয়ে গেলে তার কি করতে হবে সেটা আমরা বলেছি, এবং রেড ফ্ল্যাগ নিয়েও কথাগুলো বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।